সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যার অভিযোগে আবিরের মৃত্যুদণ্ড, শিশু ধর্ষণের মামলায় মনিরের যাবজ্জীবন। দেশের জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অর্থ দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, সংসদের ভেতরে বা বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়া যারা ঘোষিত বাজেটকে গণবিরোধী বলছে তারা জনগণের বন্ধু নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি সেই বাজেটকে যারা গণবিরোধী বলে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। নারী ও শিশু সহ 9 জন টানা 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবস্থান করছেন। এখনো পর্যন্ত তাদের বিষয়ে কোনো সমাধান হয়নি। একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি, মাঝখানে শূন্য রেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এর আগে গত 14 জুন সকালে বিএসএফ 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধায় তারা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হন। এরই মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ তাদেরকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। রাতের ভোটে ক্ষমতায় বসা অতীতের সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকওয়াত হোসেন। সকালে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। ঝটিকা সফরে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও পরিচ্ছন্নতা এবং রোগীদের বাথরুমের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 3 মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন তিনি। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছিল। পাবলিকের কাছে দায়বদ্ধ মানুষ ক্ষমতায় ছিল না। যারা ক্ষমতায় ছিল তারা রাতের অন্ধকারে ভোট নিয়েছে, ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট। দেশের অর্থনীতিতে গতি আনতে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চলের ফলে করের ঝামেলা থাকবে না, এতে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হবে। বন্দরে ট্যাক্স ফ্রি পণ্য ক্রয় বিক্রয় সুবিধা থাকবে। তিনি জানান, প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট 600 একর জমিতে এই মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা হচ্ছে। বৈঠকে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে, দুটো জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন। সকালে রাজশাহী থেকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে আসেন তিনি। সেখানে প্রাচীন গৌড়ের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং সোনা মসজিদ পরিদর্শন করেন। এরপর রাষ্ট্রদূত সোনা মসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনা মসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন মার্কিন রাষ্ট্রদূত। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবরও নেন তিনি। উদ্বোধনের পর 3.5 বছর পার হলেও এখনও চালু হয়নি মাদারীপুরে প্রায় 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টার। ফলে রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। এছাড়া নিরিবিলি স্থানে হওয়ায় বর্তমানে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই সেন্টারটি। মাদারীপুরের শিবচরে 11 কোটি 96 লাখ টাকা ব্যয়ে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে নির্মাণ করা হয় ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। 2022 সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেন্টারটি উদ্বোধন করেন। তবে এখনও চালু হয়নি এটি। মূলত পদ্মা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য নির্মাণ করা হয় ট্রমা সেন্টারটি। কিন্তু জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট না থাকায় এখনও এটির কার্যক্রম শুরু হয়নি। সংশ্লিষ্টদের দাবি, ট্রমা সেন্টারের জন্য 2 জন আবাসিক মেডিকেল অফিসার সহ 14 জন চিকিৎসক, সেবিকা ও টেকনিশিয়ান সহ মোট 34 জন থাকার কথা। কিন্তু গত 3.5 বছরে একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। প্রধান সমস্যা যেটা জনবলের যদি এখানে পদায়ন হয়, ডাক্তার সহ নার্স সহ অন্যান্য জনবল পেলে আমরা তখন পুরোদমে ট্রমা সেন্টারটি চালু করতে পারবো এবং শিবচরবাসীকে তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো বলে আশা করছি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন বন্ধ পড়ে থাকায় এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে সেন্টারটি। নিরাপত্তা কর্মী না থাকায় সেখানকার বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী সহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। হাই রোডের পাশে অ্যাক্সিডেন্ট করলে মনে করেন সাথে সাথে এখানে যদি এটা উদ্বোধন হইতো, এটা সাথে সাথে আনা যেত। আনা গেলে দেশের সবারই এটা হুকের নিত। এই যে চোরে ধরে সব মাল সামানা নিয়ে গেল, কত কোটি কোটি টাকার মাল ওই ছিল, আবার এই জিনিসটা নাই। মানে যেইভাবে আমাকে জিনিসটা আমরা চাই তাড়াতাড়ি হলে আমাকে খুব সুবিধা হবে। এত বড় একটা হাসপাতাল থাকা সত্ত্বেও এটার কার্যক্রম চালু হয় নাই। সরকার যদি এই হাসপাতালটি চালু করে দেয় তাহলে এই হায়ার যত রোগী আছে রোগীটি এখানে দ্রুত চিকিৎসা নিতে পারবে। জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলার আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস রায় ঘোষণা করেন। আয়াতকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে খণ্ডিত মরদেহ সাগর পার ও খালে ফেলে দেয় আবির। ঘটনার 4 বছর পর রায়ে সন্তুষ্টি জানিয়েছেন আয়াতের পরিবার সদস্যরা। চট্টগ্রাম বন্দরটিলা এলাকার নিজ বাসা থেকে 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় শিশু আয়াত। 2023 সালে আবির ও তার 17 বছর বয়সী এক বন্ধুকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। মামলায় মোট 33 জনের সাক্ষ্য শেষে রায় দেয় আদালত। রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বইয়ের প্রতি ভালোবাসা থেকে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামে পাঠশালা গড়ে তুলেছেন রফিকুল ইসলাম নামের এক চা বিক্রেতা। দীর্ঘদিন ধরে চা বিক্রির টাকা জমিয়ে গড়া সোনামণি পাঠশালায় গত 15 বছর ধরে চলছে লেখাপড়া। নানা সংকটে থাকা প্রতিষ্ঠানটি সরকার ও এলাকাবাসীর সহযোগিতায় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা রফিকুল ইসলামের। বাঁশ আর চাটাই দিয়ে তৈরি 2টি টিনের ঘর, পাশে উঠছে লাল সবুজের পতাকা। কাছে যেতেই চোখে পড়ে সাইনবোর্ডে লেখা সোনামণি পাঠশালা। তবে ভেতরে নেই কোনো চেয়ার টেবিল, চট বিছিয়ে চলছে পড়ালেখা। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালসা গ্রামের 4-5 কিলোমিটারের মধ্যে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই সোনামণি পাঠশালাতেই চলছে কোমলমতি শিশুদের লেখাপড়া।
গ্রামটিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার বিষয়টি ভাবিয়ে তোলে চা বিক্রেতা রফিকুল ইসলামকে। তার স্বপ্ন ছিল গ্রামের শিশুদের মাঝে ছড়িয়ে দেবেন শিক্ষার আলো। এই চিন্তা থেকেই চা বিক্রির টাকা জমানো শুরু করেন তিনি। এক পর্যায়ে 2010 সালে গড়ে তোলেন সোনামণি পাঠশালা। আমি নিজে একজন মূর্খ। আমাদের এই দেশের মানুষ টিপসই ছাড়া সই দিতে আর একটা মানুষ যে আছে এরকম আমাদের এখানে আমার জানা মতে এরকম নাই, ছিল না। আমি করি একটা ফুটপাতে চায়ের দোকান, হয়তো মাঝে মাঝে সরকারের হুকুম হলে ভাঙতে হয়, আবারও লাগাতে হয়। এভাবেই চলি, এভাবেই চালাই। ওই চায়ের দোকান থেকে আমার সংসার মেনটেন করি, আর এটাকে আমি আরেকটা সংসার মনে করলে আমি এটার সাথে সংযুক্ত হয়ে চলি। রফিকুলের স্বপ্ন পূরণের সাথী হয়েছেন কয়েকজন শিক্ষক। তারা বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে যাচ্ছেন। 3 কিলো কালুপুর সরকারি স্কুল আর 7 কিলো, এছাড়া এর মধ্যে কোনো স্কুল নেই। এই শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টি হলে ছেলেপেলে ঠিকমতো আসলে মানে বিদ্যার্থের সৃষ্টি হয়। আর এলাকাটা খুব গরিব, যেখানে অনেক অভিভাবক পড়ার বেতনে দেয়, এখানে বেতন ঠিকমতো দিতে পারে না, ছাত্ররা শূন্য বেতনে পড়ানো হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা চেষ্টা করব এটাকে একটু প্রাতিষ্ঠানিক পর্যায়ে কিভাবে রূপদান করা যায়, সেই সাথে চা দোকানে রফিক ভাইকে কিভাবে সহযোগিতা করা যায়। গ্রামের হতদরিদ্র পরিবারের অন্তত 50 শিশু লেখাপড়া করে এই পাঠশালায়। সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফাটল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কে। প্রকাশ্যে একে অপরের তীব্র সমালোচনা শুরু করেছেন তারা। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি করতে যাওয়ায় ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলছেন ইসরায়েলি মন্ত্রীরা। কথায় বলে, তোমার শত্রুর যে শত্রু সে তোমার বন্ধু। কিন্তু যুদ্ধ খেলায় মেতে ওঠা ডোনাল্ড ট্রাম্প এখন বন্ধুকেই শত্রু করে তুলেছেন। ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সব কার্যকলাপে চোখ বন্ধ করে সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু এতে ছেদ পড়ার ইঙ্গিত মিলছে এবার। ইরানে হামলা চালিয়ে বিপাকে পড়া ট্রাম্প যখন শান্তি চুক্তি করতে বাধ্য হচ্ছেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ নিয়ে নাখোশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে তেল আবিব এই চুক্তি মানতে বাধ্য নয় এবং লেবানন নিয়ে ইরানের কোনো শর্ত তারা মানবে না। ইসরায়েলের মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমালোচনা এড়িয়ে গেলেও বিরোধী দল ও ডানপন্থী শিবিরের নেতাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিকেরা ট্রাম্পের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল 14 নিউজের সাংবাদিক ইনন মাগাল, যাকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে গণ্য করা হয়, এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ইরান ও লেবাননের যুদ্ধে ইসরায়েলকে একা ফেলে দেওয়া হয়েছে। তিনি ট্রাম্পকে পরাজিত ব্যক্তি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দেন। গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরাম এক বিবৃতিতে ইরানকে সন্ত্রাসী উল্লেখ করে জানায়, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য এবং বর্তমান চুক্তিটির পরিণতিও ভিন্ন কিছু হবে না। চুক্তি নিয়ে অসন্তুষ্ট ইসরায়েল ও নেতানিয়াহুকে স্পষ্ট করে ট্রাম্প জানিয়েছেন, তারা এই আলোচনার অংশ নয়। দেখুন, কোনো কিছুই মাত্রাতিরিক্ত হওয়া উচিত নয়, তবে আমাদের সম্পর্ক অত্যন্ত কার্যকর ছিল। যুক্তরাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকতো না, আর আমি না থাকলে আজকের ইসরায়েলও থাকতো না, কারণ আমার আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট আমি যা করেছে তা করতে প্রস্তুত ছিলেন না। প্রাথমিক তথ্য অনুযায়ী এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি স্থায়ী করার চেষ্টা, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ভবিষ্যৎ পারমাণবিক আলোচনা শুরু করার পথ তৈরি হয়েছে। যদিও ট্রাম্পের দাবি, আর কখনো পরমাণু কর্মসূচি চালাবে না তেহরান। ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হবে না। চুক্তিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, কিনবে না, কিংবা এই ধরনের কোনো কার্যক্রমেও জড়াবে না। আর যদি এই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তাদের ভয়াবহ ও অকল্পনীয় পরিণতির মুখোমুখি হতে হবে। চুক্তি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে খোদ ওয়াশিংটনেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে তার প্রশাসনের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও চরম বিরোধিতা করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের অনেক সদস্য। চুক্তির শর্ত এবং কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ।
দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা। লক্ষ্মীপুরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নাটোরেও ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নাটোরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পছন্দের প্লেয়ার মেসি, এই জন্য আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। এখানে আমি আর্জেন্টিনা খেলা দেখতে আসছি। অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমরা 22-এ অলরেডি একবার কাপ নিয়েছি, আর এখানে খেলা দেখার মজাই আলাদা। আর্জেন্টিনার সব ফ্যান ফলোয়ার এখানে আছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জনগণের অর্থ আর পাচার হতে দেওয়া হবে না, শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। চট্টগ্রামে শিশু আয়াত হত্যার অভিযোগে আবিরের মৃত্যুদণ্ড, শিশু ধর্ষণের মামলায় মনিরের যাবজ্জীবন। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।